এইচএসসি অ্যান্ড আলিম 2026 ব্যাচ। আপনাদের তো পরীক্ষা অতি তাড়াতাড়ি সামনে এসে পড়তেছে। আপনাদের এখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের জন্য হচ্ছে আমাদের কি, আমি যে ক্লাসগুলো দিয়ে প্রত্যেকটি অধ্যায়ের পর এমসিকিউ ক্লাস কিন্তু আমি দিতেছি। তো আজকে হচ্ছে আমাদের বৃত্ত নামক অধ্যায়টা এমসিকিউ আজকে আমরা কভার করার চেষ্টা করব। বৃত্ত অধ্যায় থেকে বিগত 10 বছরে আমাদের কোন ধরনের প্রশ্ন আসছে সেগুলো অ্যানালাইসিস করে আমি কয়েকটা টাইপে ভাগ করব এবং ওই টাইপগুলো আলোচনা করব, যার আলোচনার মাধ্যমে আমাদের বৃত্ত নামক অধ্যায়টি থেকে যে কোনো প্রকার এমসিকিউ আসুক, যে বোর্ডের প্রশ্নই হোক না কেন, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো বৃত্তের সমীকরণটা আসলে, বৃত্ত জিনিসটা কি? বৃত্তর সাধারণ সমীকরণ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণটার মধ্যে অনেক কিছু আমাদের বুঝতে হবে। যেমন প্রথম যে কথাটা আসি, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সাংখ্যিক মান এবং হচ্ছে চিহ্ন সবকিছু সেম হতে হবে। এটার সহগও 1 আছে, এটার সহগও 1 আছে, এবং এই 1 এর আগেও প্লাস, এই 1 এর আগেও প্লাস, তাহলে চিহ্নের দিক দিয়েও সমান, মানের দিক দিয়েও সমান। তো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে সহগ দুইটা থাকবে, এই দুইটা সহগ চিহ্নের দিক দিয়ে এবং মানের দিক দিয়ে দুই দিক দিয়েই সমান হতে হবে। এটা x সম্বলিত পদ, এটা y সম্বলিত পদ, আর c হচ্ছে একটা কনস্ট্যান্ট। মানে কনস্ট্যান্টের প্রথম অক্ষর c এর কারণে এটা c লেখা হয়েছে, অর্থাৎ এখানে একটা ধ্রুবক একটা সংখ্যা থাকবে জাস্ট। তো এরকম x স্কয়ার এবং y স্কয়ার সম্বলিত পদ দুইটাই থাকবে, মানে x স্কয়ার সম্বলিত পদ থাকবে, y স্কয়ার সম্বলিত পদ থাকবে, x সম্বলিত পদ থাকবে, y সম্বলিত পদ থাকবে এবং একটা ধ্রুবক, এরকম জিনিস থাকবে। কিন্তু xy সম্বলিত সম্বলিত পদ এটা থাকবে না। অর্থাৎ কোন একটা সমীকরণের মধ্যে যদি এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকে, তাহলে সেটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে না। তাহলে বুঝাইতে পারলাম যে আসলে একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করতেছে কি না, বা কি হলে আসলে এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। আর একটা হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা আমার অবশ্যই এটা হতে হবে, অর্থাৎ শূন্যের তুলনায় ছোট। দেখেন এটা হচ্ছে শূন্যের তুলনায় ছোট, নট মানে শূন্য হওয়া যাবে, মানে শূন্যের তুলনায় ছোট হওয়া যাবে না। ও হয়তো এটা শূন্যের সমান হতে হবে, মানে এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা আমাদের শূন্যের সমান হতে হবে অথবা শূন্যের তুলনায় বড় হতে হবে, কিন্তু শূন্যের তুলনায় ছোট হওয়া যাবে না। শূন্যের তুলনায় ছোট হইলে, ব্যাসার্ধ আর এর মান যদি শূন্যের তুলনায় ছোট হয়ে যায়, তাহলে কিন্তু এটা আমাদের একটা বৃত্ত আসলে ওই রকম ভাবে হয় না। কারণ ব্যাসার্ধ কখনো একটা ঋণাত্মক হতে পারে না। ব্যাসার্ধ বলতে একটা দৈর্ঘ্য বোঝায়, দৈর্ঘ্য কখনো একটা ঋণাত্মক হতে পারে না। সুতরাং এটা আমার অবশ্যই শূন্যের সমান হতে হবে। এটা যদি শূন্যের সমান হয়, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর যদি শূন্যের সমান হয়, তাহলে এটাকে বলা হবে বিন্দু বৃত্ত। এটাকে বলা হবে বিন্দু বৃত্ত। আর বিন্দু বৃত্ত আমরা এটা বুঝলাম যে ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান 0 হবে। আর যদি আমাদের শূন্যের তুলনায় বড় হয়, তাহলে এটা আমাদের সাধারণ একটা বৃত্ত হবে, একটা সাধারণ একটা বৃত্ত এরকম হবে আর কি। তো এরকম আমরা বলতে পারি। তো এই বিষয়টা থেকে কিন্তু আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। ব্যাসার্ধকে আমরা রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি এটা দিয়ে আমরা প্রকাশ করি। আর যে আমাদের কেন্দ্রকে আমরা মাইনাস জি মাইনাস এফ দ্বারা প্রকাশ করি। কেন্দ্রকে আমরা কি দ্বারা প্রকাশ করব? মাইনাস জি মাইনাস এফ দ্বারা প্রকাশ করব। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কথাবার্তা। এখানে আরো অনেক কিছু আমাদের সামনে আসবে। তো মূল বিন্দু, মূল কেন্দ্র বিশিষ্ট, মানে কেন্দ্র যদি মূল বিন্দু হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, সেক্ষেত্রে আমাদের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে আমাদের কেন্দ্র হচ্ছে মূল বিন্দু মানে 0 0, ব্যাসার্ধ হচ্ছে আর। তো আর যদি আমাদের কেন্দ্র যদি এইচ কমা কে
আর ব্যাসার্ধ এইচ কমা কে আর ব্যাসার্ধ হচ্ছে আর, সেক্ষেত্রে হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এই বিষয়গুলো কিন্তু আমাদের হবে। এরকম ফরম্যাটে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে এটা এইচ এবং কে মিলে হবে আমাদের কেন্দ্র, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। দুইটা জিনিসের বর্গের সমষ্টি, দুইটা রাশির বর্গের সমষ্টি তৃতীয় রাশির বর্গের সমান, সেক্ষেত্রে তৃতীয় রাশিটা হবে আমাদের ব্যাসার্ধের সমান। তাহলে এই খুঁটিনাটি এখানে আরো বিষয়গুলো আমাদের আছে। এই বৃত্তের যে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে দুই দ্বারা গুণ করলে ব্যাস পাই, ব্যাস আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা, আবার হচ্ছে দেখেন অনেক ব্যাসে কিন্তু আমরা অবস্থা আলোচনা করতেছি। এই বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে সির মান 0 হবে। মূল বিন্দুগামী হলে কি হবে? সির মান 0 হবে। এবং কেন্দ্র হচ্ছে এটা, ব্যাসার্ধ হচ্ছে আমাদের রুট ওভার অফ জি স্কয়ার প্লাস সি মাইনাস সি। কোনটা কি হওয়া যাবে আর কোনটা কি হওয়া যাবে না? এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ অবশ্যই সাংখ্যিক মান এবং চিহ্ন সবকিছু সমান হতে হবে। এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। ধ্রুবক 0 হতে পারে, ধ্রুবক 0 হবে। কখন 0 হবে? যখন এই বৃত্তটা মূল বিন্দুগামী হবে। আর হচ্ছে এই যে ব্যাসার্ধ আর এর মান, এটা কখনো শূন্যের তুলনায় ছোট হতে পারবে না, হয়তো শূন্যের সমান হবে, না হয় শূন্যের তুলনায় বড় হবে। শূন্যের সমান হলে বিন্দু বৃত্ত, শূন্যের তুলনায় বড় হলে সাধারণ একটা বৃত্ত। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই ইনটু ব্যাসার্ধকে বর্গ করা। এটা হচ্ছে ব্যাসার্ধ আর কেন্দ্র হচ্ছে আমাদের এটা। আর এটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, মানে না, মূল বিন্দুতে আমার কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আর এখানে হচ্ছে আমাদের এই কেন্দ্র আর ব্যাসার্ধ হইলে এই সমীকরণটা আমরা অ্যাপ্লাই করতে পারি। x অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে আমাদের 2 root over of g square minus c, y অক্ষের খণ্ডিত অংশ 2 root over of f square minus c। এটা x অক্ষের খণ্ডিত অংশ, এটা হচ্ছে আমাদের y অক্ষের খণ্ডিত অংশ। তাহলে এই দুইটা বিষয় কিন্তু আমরা মাথায় রাখবো। এরপর আরো যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে এটার ব্যাসার্ধ হবে কোটির পরমাণের সমান। x অক্ষকে স্পর্শ করলে কোটির পরমাণের সমান, অর্থাৎ ব্যাসার্ধ আর হবে পরমাণু অফ এফ, অর্থাৎ আর হবে, এই যে জিনিসটা আমরা একটু খেয়াল করব, এটা এক্স অক্ষের ক্ষেত্রে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে, এক্স অক্ষের ক্ষেত্রে আমাদের আরো একটা জিনিস আছে, যে এটা এটা এবং আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়াল সি হবে, জি স্কয়ার ইকুয়াল সি হবে। আর ওয়াই অক্ষের ক্ষেত্রে আমাদের এইটা আর হচ্ছে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে যে আমাদের ব্যাসার্ধটা হবে, ব্যাসার্ধটা হবে জির পরমাণের সমান, অর্থাৎ এটা হবে। আর হচ্ছে আমাদের এফ স্কয়ার ইকুয়াল সি হবে। এই হচ্ছে আমাদের খুঁটিনাটি। অনেকগুলো বিষয় আসলে আলোচনা করা হইলো, তো অনেকগুলো বেসিক কিন্তু আমি বলছি, আরো বেসিক আছে। যেমন হচ্ছে দুইটা বিন্দু যদি আমাদের x1, y1 হয়, আরেকটা যদি আমাদের x2, y2 হয়, এই দুইটা বিন্দু যদি একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু নির্দেশ করে, এই দুইটা বিন্দু যদি কোনো একটা বৃত্তের দুইটা প্রান্ত বিন্দু নির্দেশ করে, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা কি হবে? সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা হবে x minus x1 x minus x2 plus y minus y1 plus না y minus y2, এটা ইকুয়াল হবে 0। এটা হচ্ছে আমাদের বৃত্ত সমীকরণ নির্ণয় করার ফর্মুলা। তো মোটামুটি অনেক বেসিক আসলে আলোচনা করছি। তো এখানে যে কয়েকটা বিষয়, আমি কিন্তু সম্পূর্ণ অধ্যায়ের সম্পূর্ণ বেসিক কিন্তু আলোচনা করা হয় নাই। এখানে যতটুকু আলোচনা করা হয়েছে এগুলো আপনারা একটু বোঝার ট্রাই করবেন, এবং এগুলা দিয়েই আমরা এখন কিছু ম্যাথ সলভ করব এবং আমরা পরবর্তী টাইপে যাব। প্রথম টাইপটা হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। যেমন এখানে আমাদেরকে একটা প্রশ্ন, এটা আপনারা অবশ্যই পারবেন, তো আপনাদেরকে আমি একটু দেখাই। এটা আসলে খুবই সহজ একটা প্রশ্ন। তো এই বেসিক গুলো আমরা বুঝতে পারলাম, আমরা কিছু ম্যাথ দেখি। আচ্ছা, ম্যাথের মধ্যে আমরা প্রথম যে ম্যাথটা সলভ করব, এখানে বলছে নিচের কোনটি বৃত্তের সমীকরণ, নিচের কোনটি বৃত্তের সমীকরণ। আমাকে ক নম্বর অপশনে দিচ্ছে হচ্ছে x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়াল 140, x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়াল 140। খ
নম্বর দিছে হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু x। গ নম্বর দিছে হচ্ছে 3x স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 5 ইকুয়াল 0। আর বড় গ নাম্বার দিছে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 16। এই চারটা সমীকরণ চারটা অপশনের মধ্যে দিচ্ছে, দিয়ে বলছে যে এখানে কোনটা হচ্ছে বৃত্তের সমীকরণ। দেখেন আপনাকে কিন্তু আমি বলছি বৃত্তের সমীকরণ হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু এক্স স্কোয়ারের সহগ যদি আমাদের এ হয় আর ওয়াই স্কোয়ার সহগ যদি আমাদের বি হয়, এ এবং বি কিন্তু সমান হতে হবে এবং দুইটা মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয় সম্মিলিত পদ থাকতে হবে। শুধু এক্স স্কোয়ার সম্মিলিত পদ থাকলে হবে না, শুধু ওয়াই স্কোয়ার সম্মিলিত পদ থাকলে হবে না। এবার আপনি ক নম্বরে যদি আসেন, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 9, তাহলে কি এই শর্তটা ফিল আপ করছে, মানে দুটা সহগ কি সমান হয়েছে? হয় নাই, তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে না। এরপরে হচ্ছে এটার মধ্যেও আসেন 3 এবং 5 কিন্তু সমান হতে পারে না, তার মানে এটাও একটা বৃত্ত নির্দেশ করবে না। এরপর হচ্ছে উভয় সম্মিলিত থাকতে হবে, এখানে একটার উপর স্কয়ার আছে আরেকটার উপর স্কয়ার নাই, তার মানে কি যেহেতু নাই, তার মানে ওয়াই স্কয়ারের সহগ হচ্ছে 1 আর এক্স স্কয়ার তো নাই, তার মানে এক্স স্কয়ারের সহগ কত? 0। তাহলে এখানেও কিন্তু এই ফর্মুলাটা মিলতেছে না। এখানে বলাই হচ্ছে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান হতে হবে, যেহেতু এক্স স্কয়ারের সহগটা নাই, তার মানে এক্স স্কয়ারের সহগটা কত? এক্স স্কয়ারের সম্মিলিত পদ নেই, তার মানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে 0 আর ওয়াই স্কয়ারের সহগ হচ্ছে 1, এই দুইটা তো নট ইকুয়াল 0, তার মানে এটাও একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে না। তার মানে বাকি আছে শুধু এটা, তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ কি করবে? নির্দেশ করবে। মনে হয় বুঝাইতে পারছি যে একটা বৃত্তের সমীকরণ আসলে নির্দেশ করবে কোনটা, কেন এগুলা নির্দেশ করলো না সেটা কিন্তু আমরা একটা ফর্মুলা দিয়ে আমরা অ্যাপ্লাই করছি যে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ এগুলা একটার ক্ষেত্রে সমান হয় নাই, এই কারণে এগুলা বৃত্তের সমীকরণ হবে না। এটার ক্ষেত্রে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান হয়েছে। আবার যদি একটা জিনিস খেয়াল করেন, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নেই, এটা কিন্তু আমি বলছিলাম যে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান হতে হবে, এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না, এগুলা ঠিক আছে। এরপর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি আমি বের করি, রুট ওভার অফ জি এর মান কত? 0, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, কিন্তু এখানে সি কত হবে? 16, এপাশে গেলে আসলে -16 এরকম কিন্তু হবে, তার মানে কি হয়? রুট ওভার 16 হয়, তার মানে এখানে রুট করলে আমার কিন্তু 4 আসে। আর এই 4 কি? 4 কিন্তু শূন্যের তুলনায় বড় হয়েছে, মানে ব্যাসার্ধ যেহেতু শূন্যের তুলনায় বড় হয়ে যায়, মানে এই ব্যাসার্ধের যে শর্তটা ছিল সেটাও কিন্তু ফিল আপ করছে, তার মানে তিনটা শর্তই কিন্তু এই সমীকরণটা ফিল আপ করতেছে, তার মানে বড় গ হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। বিন্দু বৃত্তের সমীকরণ। আচ্ছা, আবার ওই চারটা অপশন উঠাই। ক নম্বরে বলছে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল 0। খ নম্বর হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 0। গ নম্বর বলছে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল আর স্কয়ার। বড় গ নম্বর বলছে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। এই যে চারটা সমীকরণ মানে চারটার মধ্যে দিচ্ছে, দিয়ে বলছে যে এখানে একটা সমীকরণই আছে যেটা হচ্ছে বিন্দু বৃত্তের সমীকরণ নির্দেশ করে, অর্থাৎ বিন্দু বৃত্ত কি হবে? যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 0, যে বৃত্তের ব্যাসার্ধ 0 ওইটাকে আমরা বলি বিন্দু বৃত্ত। এটা কি একটা বৃত্ত নির্দেশ করবে? এটা তো একটা বৃত্ত নির্দেশ করে না। এক্স স্কয়ার সহগ হচ্ছে 1, ওয়াই স্কয়ার সহগ হচ্ছে -1, এই দুটাকে সমান হতে পারে, নট ইকুয়াল 0, তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে না। এরপর এটার ক্ষেত্রে আসেন, তাহলে আমরা সূত্র কি করছিলাম যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল আর স্কয়ার যদি হয়, ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ এখানে আর হচ্ছে, ব্যাসার্ধ আর আছে এখানে,
ব্যাসার্ধ কত হতে হবে 0, তার মানে এটাও হবে না। বর্গের মধ্যে যদি আসেন, এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, এটা ঠিক আছে, কিন্তু এটা ব্যাসার্ধ যদি বের করেন, ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে আপনাকে অবশ্যই এটাকে, যে আমাদের যে আদর্শ ফরম্যাটটা ছিল ওইটার সাথে তুলনা করতে হবে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 ওই সমীকরণের সাথে তুলনা করতে হবে। তুলনা করলে আপনি জের মান পাবেন হচ্ছে কত, জের মান পাবেন হচ্ছে হাফ, মানে হাফ স্কয়ার প্লাস হাফ স্কয়ার মাইনাস 1, এরকম হবে। হ্যাঁ, এরকম হলে এটা আমাদের রুট হবে 1/4 প্লাস 1/4, এখান থেকে 1 বিয়োগ হবে, 1/4 আর 1/4 যোগ করলে হয় 1/2, মানে হাফ, হাফ থেকে 1 বাদ দিলে মাইনাস হাফ। তাহলে দেখেন জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস, এখানে যেটা আসছে এটা কিন্তু একটা জটিল হয়ে যাবে, জটিল হবে না। হাফের উপরে যদি রুট হয় তাহলে 1/√2, 1/√2 আই এরকম হয়। তাহলে একটা ব্যাসার্ধ কি আসলে একটা জটিল মান হতে পারে না। এই কারণে আমি বলছিলাম যে এটা কিন্তু আমাদের শূন্যের তুলনায় ছোট, ওই রকম ধরা হচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু এটা শূন্যের তুলনায় ছোট হয়ে গেছে, রুটের ভিতরের জিনিসটা যেহেতু রুটের ভিতরে, রুটের ভিতরে কিন্তু আমাদের মূলত কনসেপ্টটা, তো যেহেতু এটা শূন্যের তুলনায় ছোট হয়েছে, সুতরাং এটা কিন্তু আমাদের একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করতে পারে না, এটা বৃত্তের সমীকরণ নির্দেশ করতে পারে না। কিন্তু এটা হচ্ছে আমাদের, এটাই বাকি আছে, তার মানে এটাই কি হবে আমাদের, দেখেন এটাকে কিন্তু 0 কে 0 স্কয়ার লেখা যায়, আর এখানে যেটা থাকবে ওটাই কি করবে, ব্যাসার্ধ নির্দেশ করবে। ব্যাসার্ধ 0 এবং xy সম্বলিত পদ কত সমান, এবং হচ্ছে xy সম্বলিত কোনো পদ নেই, তার মানে এটা হচ্ছে আমাদের একটা কি নির্দেশ করবে, বিন্দু বৃত্ত নির্দেশ করবে। আশা করা যায় বোঝাইতে পারছি। হ্যাঁ, তাহলে ওই জিনিসটা আমি আপনাকে বলি, যদি আমি বলছিলাম হচ্ছে রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি শূন্যের শূন্যের তুলনায় ছোট হওয়া যাবে না, এটা আসলে হবে না, মূলত হচ্ছে যে এটা শূন্যের তুলনায় ছোট হওয়া যাবে না, এইরকম এটা হওয়া যাবে না, কারণ রুটের ভিতরে আমাদের মাইনাস আইসা পড়ে, রুটের ভিতরে মাইনাস আসলে ওইটা একটা জটিল হয়ে যায়, আর জটিল হলে এটা তো সাধারণ একটা দৈর্ঘ্য, ওগুলো আসলে জটিলও হতে পারবে না বা কোনো ঋণাত্মকও হতে পারবে না। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করবো জিনিসগুলা। মানে বিন্দু বৃত্ত আমরা জিনিসটা বুঝতে পারছি। এরপর হচ্ছে আমাদের যে কোনটা আসলে বৃত্তের সমীকরণ নির্দেশ করবে, এগুলো আমরা বুঝতে পারছি। তো আমরা হচ্ছে পরবর্তী টাইপে চলে যাব। পরবর্তী টাইপ হচ্ছে কেন্দ্র মূল বিন্দু বিশিষ্ট। কেন্দ্র মূল বিন্দু হবে বৃত্তের সমীকরণ অঙ্কন, অক্ষদ্বয়ের সাথে কেন্দ্র বিশিষ্ট নির্ধারণ, নির্দিষ্ট কেন্দ্র ব্যাস ও বৃত্তের সমীকরণ আছে। যাই হোক, এখানে প্রশ্নটা বলছে কি, যে একটা বৃত্ত হচ্ছে 1,0 এবং হচ্ছে 0,2, এই দুইটা বিন্দুগামী, মানে এই দুইটা বিন্দু দিয়ে যায়, এবং এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট। কেন্দ্রটা কোন অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষ। আচ্ছা দেখেন, কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, কেন্দ্র কিন্তু আমাদের একটা বিন্দু, কেন্দ্র কি একটা বিন্দু না, বিন্দু কিন্তু। এখন কেন্দ্র যদি একটা বিন্দু হয়, এই কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে ওয়াই কত হবে 0, অর্থাৎ এটা হচ্ছে আমাদের যাই হোক না কেন মাইনাস এফ, এটা কিন্তু জায়গায় আমাদের 0 হবে, অর্থাৎ মাইনাস এফ যদি আমাদের 0 হয়, তাহলে এফ এর মানও আমাদের কত আসলো, মূলত এফ এর মানও কিন্তু আমাদের 0 হবে। আচ্ছা, এফ এর মান আমরা 0 পাইলাম। এরপর হচ্ছে বৃত্তের সমীকরণটা হচ্ছে আমাদের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, এটা। এখন
x এর জায়গায় আমি কত লিখবো 1, y এর জায়গায় লিখবো 0, মানে 1 প্লাস এটা তো 0, 2g এর সাথে 0 তো এটা 1, তার মানে 2g হবে, প্লাস এখানে y এর জায়গায় আমি 0 লিখবো, y এর জায়গায় যদি আমি 0 লিখি 0, আচ্ছা 0 দিয়ে যদি 2 এর সাথে গুণন করতেছি এবং f is 0, মানে দুইটা 0 আছে এখানে, কারণ y এর জায়গায় আমার 0 লাগতেছে, f এর জায়গায়ও 0, দুইটা 0, 0 গুণন 0, তাহলে আমাদের কত হবে 0 হবে, 0 এর সাথে 2 গুণন হলে তাও 0 হবে, তাহলে আমাদের সাথে থাকে হচ্ছে c। আচ্ছা এরকম হইলো, আমাকে বলছে ব্যাসার্ধ, 1 প্লাস 2g প্লাস c ইকুয়াল 0, এটা আমরা একটা সমীকরণ পাইলাম, এটা হচ্ছে এই বিন্দুর জন্য পাইলাম আমরা। আবার যখন এটা বসাবো তখন আমরা আরো একটা সমীকরণ পাবো, যে সমীকরণটা হচ্ছে 4 প্লাস 4f প্লাস c। এই দুটো সমীকরণ আমরা কি করব, দেখেন আমরা f এর মান পাইছি, আমরা যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা সির মান বিয়োগ করলে আমরা আগে সির মান পাবো না, আমরা কির মান পাবো, আমরা হচ্ছে যেখানে যদি 0 বসাই দেখেন অতি সহজে বের হয়ে আসবে, এটা f সম্বলিত পদ আসে না, f সম্বলিতই কিন্তু আসছে, তো এটা আসলে f এর মান কিন্তু আমরা 0 বসাইতে পারি, তাহলে 4 প্লাস c এটা হয় আমাদের 0, সির মান আসছে কত -4, সির মান -4 যদি আমরা এটার মধ্যে বসাই তাহলে আমাদের 2g plus 1 minus 4 equal হচ্ছে 0, তাহলে z এর মান আসছে -3 এর পাশে 3 divided by 2, z এর মান আসলো আমাদের 3/2, তাহলে z এর মানও পাইলাম, f এর মানও পাইলাম, আবার c এর মানও পাইলাম, কারণ ব্যাসার্ধ কত হবে √g² plus f² minus c, g স্কয়ার কত 9/4 plus f² minus c হচ্ছে -4, কত হয় 9/4 প্লাস 4, এটা রুট করতে হবে, তাছাড়া 16 9 হচ্ছে 25, 25/4 মানে হচ্ছে 5/2, 5/2 অর্থাৎ 2.5, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আসে। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে আসলে এটা এমসিকিউ হোক বাট অনেক কিন্তু ট্রাপ, অনেকটুকু সময় নিয়ে আসলে আমাদের করতে হবে, এটা আমাদের ঢাকা বোর্ড 2023 সালে আসছিল এই এমসিকিউটা, তবে ওরকম কোন আমি শর্টকাট আসলে দেখতেছি না যে এরকম তুলনা করা, জির মান এফ এর মান সির মান বের করে আবার এই সূত্র অ্যাপ্লাই করা √g² + f² - c, এরকম ফর্মুলা আসলে আমি ইউজ না করে কোনোভাবে কিন্তু আমি শর্টকাট আসলে পাইতেছি না যে আপনাকে শর্টকাট দেখাই দেব। আমাদের গাইডেও কিন্তু এটা মানে আমি যে নিয়মে করছি এই নিয়মেই করা, মানে এটা আসলে ওইরকম কোনো শর্টকাট হয়তো বা নাই, এটা শর্টকাট নাই, আমাদের একটু সময় নিয়ে করতে হবে। স্যাররা আসলে এরকম দু একটা প্রশ্ন দেয়, 25টা মনে দেখা যাবে যে 2টা বা 3টা এমসিকিউ এরকম দিবে, যেটা একটু করতে সময় লাগবে, কিছু কিছু এমসিকিউ থাকবে যে 5টা 6টা এমসিকিউ আপনি মাত্র 1-1.5 মিনিটে সলভ করতে পারবেন। আচ্ছা, এরপর বলছে 2x² + 2y², দেখেন আপনাদেরকে আমি যে সূত্রটা দেখাইছি ওই সূত্র থেকেই, -2x - 4y - 22, এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ, তবে এখানে আমরা যাই নির্ণয় করতে যাই না কেন, এটা বৃত্তের সমীকরণ থেকে আমরা x অক্ষর খণ্ডিতাংশ, y অক্ষর খণ্ডিতাংশ বা কেন্দ্র ব্যাসার্ধ যাই নির্ণয় করতে চাই, আমরা যাই নির্ণয় করতে চাই না কেন অবশ্যই সমান হলেই চলবে না, আমরা এগুলো কি করব, x² এবং y² এর সহগ আমরা সমান বানিয়ে নিব, অর্থাৎ x² + y² - x - 2y -11 = 0, আমি যখন 2 দ্বারা ভাগ করে দিলাম
আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু শুধু সমান হলেই চলবে না, এখানে মানে এই বৃত্ত থেকে যখন আমরা একটা কিছুর মান বের করব, বৃত্তের সমীকরণ এটাও হতে পারে, কিন্তু যখন আমরা এই বৃত্তটা থেকে কোনো একটা কিছুর মান বের করব, কেন্দ্র বের করব, ব্যাসার্ধ বের করব, বা অন্য আদারওয়াইজ যেমন ওয়াই অক্ষের খণ্ডিত অংশ এখানে চাইছে, তো এগুলা বের করার জন্য আমাদের অবশ্যই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ আমাদের +1 বানিয়ে নিতে হবে। এরপর হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের ফর্মুলা কি আমাদের 2√f² - c। এফ এর মান আমরা কিভাবে পাই? এফ এর মান হচ্ছে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2। এফ এর মান আমরা কিভাবে পাবো? ওয়াই এর সহগ এটা কত দেওয়া আছে -2 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে -1, তাহলে আমরা পাইলাম। আর সি তো এখানে দেখাই যাচ্ছে -11। এবার হচ্ছে আমরা এটার মধ্যে বসাবো 2√f² মানে এটাকে স্কয়ার করলে হয় 1 মাইনাস সি, এটা 2√1 + 11 মানে হচ্ছে 2√12, 12 কে রুট করলে 3 4 12 মানে 2 2 গুণে 4√3, 4√3 এটা আমাদের आंसर হবে। বিন্দু বৃত্তের সমীকরণ এত বৃত্ত দ্বারা বৃত্তর ক্ষেত্রফল কত হয়, x অক্ষকে স্পর্শ করে কোনটা, এই বিষয়গুলো এখন আপনারা পারবেন। যেমন এখানে দুইটা এমসিকিউ আছে, আপনাদের কি দেখেন এগুলা কি বোর্ডে আসছে? হ্যাঁ বোর্ডে আসছে এগুলো। এই দুইটা এমসিকিউ আপনাদেরকে আমি একটু দেখাই। যেমন এখানে বলছে 2, কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে কি করে? স্পর্শ করে। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এত এবং x অক্ষকে স্পর্শ করে, তাহলে এটা আপনি এখন কিভাবে করতে পারেন? যেহেতু x অক্ষকে স্পর্শ করে, তার মানে কি এটা হবে কোটির পরমাণের সমান, ব্যাসার্ধ r, r হবে কোটির পরমাণের সমান, অর্থাৎ -3 এটা পরম মান অর্থাৎ 3, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। কেন্দ্র আমরা এটা জানি, এবার সমীকরণটা আমরা নির্ণয় করব। x - 2² প্লাস y + 3² ইকুয়াল হচ্ছে 3² এর সমান x² - 4x প্লাস 4 প্লাস y² প্লাস 5x প্লাস 9 ইকুয়াল হচ্ছে 9, এটা কাটা যাবে, x² প্লাস y² y মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 2, এবং এটা x অক্ষকে স্পর্শ করবে। তাহলে এটা আমাদের খ নম্বর অপশনে ছিল। এটা আমাদের খ নম্বর অপশনে ছিল। এরপরে আরো একটা খুব সুন্দর ম্যাথ দেখেন, আপনাদেরকে আমি একটু পরে দেই। এই ম্যাথটার মধ্যে বলছে একটা রেখার সমীকরণ দিছে তারা, 2x - y প্লাস k = 0, এটা তারা দিছে। বলছে এই যে এটা একটা রেখার সমীকরণ, এটা কিন্তু দেখেই বোঝা যায় এটা একটা সরল রেখার সমীকরণ। তো এই রেখাটা যদি এই যে একটা বৃত্ত দিছে তারা, x² + y² মাইনাস 12x + 5 ইকুয়াল 0 হয়, তাহলে বৃত্তের ব্যাস হয়, মানে এই যে বৃত্ত, এই বৃত্তের একটা কোন একটা ব্যাসের সমীকরণ যদি এটা হয়, বৃত্তের একটা ব্যাস কি একটা রেখা, তো এই যে বৃত্তটা, এই বৃত্তের অবশ্যই একটা ব্যাস আছে, সেই ব্যাসের সমীকরণ যদি এটা হয়, তাহলে k এর মান কত হবে? k এর মান কত? দেখেন এটা কিভাবে আমরা করব। আচ্ছা, এটা যেহেতু একটা বৃত্ত, এটার অবশ্যই একটা কেন্দ্র আছে, আর এই ব্যাসটা কি করবে? ব্যাস হচ্ছে ওই কেন্দ্র দিয়ে যাবে। এই বৃত্তের কেন্দ্র কিভাবে পাই? কেন্দ্র হচ্ছে
x এর সহগ ডিভাইডেড বাই -2, y এর সহগ ডিভাইডেড বাই -2। এইভাবে আমরা লিখবো। তাহলে x এর সহগ হচ্ছে -12 ডিভাইডেড বাই -2, আর হচ্ছে এটা y তো কোনো সহগ নাই, মানে হচ্ছে 0 0 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 6,0 এরকম হয়। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্র। কেন্দ্র একটা ব্যাস, যেমন একটা বৃত্ত যদি অঙ্কন করি, এটা যদি কেন্দ্র হয়, ব্যাস অঙ্কন করার জন্য আমি অবশ্যই যেখান দিয়ে বৃত্তর ব্যাসটা অঙ্কন করি না কেন, এটা অবশ্যই এখানে যে কেন্দ্রটা আছে এই কেন্দ্র দিয়েই কিন্তু সে এই ব্যাসটা অতিক্রম করবে। তাহলে এটা যদি একটা ব্যাসের সমীকরণে যদি হয়, তাহলে এই ব্যাসটা অবশ্যই এই বিন্দু দিয়ে অতিক্রম করবে, মানে 6,0। মানে এই বিন্দুটা দ্বারা এই রেখাটা অবশ্যই একটা সিদ্ধ করবে। এই রেখাটা কি করবে? সিদ্ধ করবে। অর্থাৎ এই বিন্দু দিয়ে যেটা অতিক্রম করবে, তার মানে আমরা এই বিন্দুটার জন্য, এই মানটার জন্য এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। 2 × 6 - 0 + k, এটা করলে কিন্তু আমাদের ডান পক্ষ সমান হবে। তাহলে 12 থেকে 0 বাদ দিলে আমাদের আসে 12, 12 + k হচ্ছে 0, তার মানে k এর মান আসতেছে আমাদের -12। k এর মান আমরা কত পাইলাম? -12। আচ্ছা, তো এরকম খুঁটিনাটি কিছু বিষয় আমাদের আসে। বৃত্তের x অক্ষের খণ্ডিত অংশ, y অক্ষের খণ্ডিত অংশ, কেন্দ্র নির্ণয় করো, ব্যাসার্ধ নির্ণয় করো, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এত বিন্দু দিয়া যায়, বা হচ্ছে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করে, এরকম অহরহ অনেক ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে বৃত্তের অধ্যায় থেকে। এই বিষয়গুলো আমরা পারবো। আমরা পরবর্তী টাইপটাতে আমরা একটু যাওয়ার ট্রাই করি। পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ। এটা বৃত্তের পোলার স্থানাঙ্কটা কেমন হতে পারে? আচ্ছা, আবার পোলার সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে আমরা একটা বৃত্তের কার্তেশীয় সমীকরণ যদি দেওয়া থাকতো, কার্তেশীয় সমীকরণে হচ্ছে আমাদের x² + y² + 2gx + 2fy + c = 0, যেখানে x এর সহগে -2 দ্বারা ভাগ, y এর সহগে -2 দ্বারা ভাগ করলে যে বিন্দুটা পাওয়া যাবে ওটা হবে আমাদের কেন্দ্র। আর z এর মান হচ্ছে 2 দ্বারা ভাগ, x এর সহগে 2 দ্বারা ভাগ, y এর সহগে 2 দ্বারা ভাগ, আর c হচ্ছে যে কনস্ট্যান্টটা থাকবে। ওইখান থেকে আমরা কেন্দ্র, অর্থাৎ কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা বের করতে পারবো। এগুলো তো আমাদের সহজ। একটা পোলার স্থানাঙ্ক যদি আমাদের দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের 4টা সূত্র মুখস্থ, না মিনিমাম 2টা সূত্র, আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে x = r cos θ, y হচ্ছে r sin θ। আর আমরা চাইলে যে এটাও মনে রাখতে পারি, r² = x² + y²। এই সূত্রগুলো যখন আমি পারবো, তখন আমি একটা বৃত্ত সমীকরণ যদি কার্তেশীয়তে দেওয়া থাকে, সেটাকে আমরা যদি পোলারে নিতে বলে, তাহলে পোলারে নিতে পারবো। যদি পোলারে দেওয়া থাকে, পোলারে দেওয়া থাকার পর যদি বলে এটার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করো, সেক্ষেত্রে কিন্তু আমাদের আগে কার্তেশীয়তে নিতে হবে, তারপরে কেবলমাত্র আমি নির্ণয় করতে পারবো। যেমন এখানে একটা প্রশ্ন আপনাকে দিচ্ছে, আসলে অনেকগুলো প্রশ্ন এখানে আসছে। x² + 2r cos r² প্লাস 2r cos θ প্লাস হচ্ছে 4r sin θ ইকুয়াল হচ্ছে 3। আচ্ছা, 3 আমরা এই পাশে আনি, -3 = 0 দিই। এটা একটা বৃত্তের সমীকরণ, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা বৃত্তের সমীকরণ। এখানে বলছে এটা কি বলছে, কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্কটা কত, মানে এই বৃত্তের যে কেন্দ্রের স্থানাঙ্কটা কার্তেশীয় স্থানাঙ্কে কত হবে। কার্তেশীয় সমীকরণ আমি আগে বের করব। এটা হচ্ছে x² + y², দেখেন r² এর জায়গায় আমি এটা লিখতে পারি প্লাস 2, x এর জায়গায় আমি r cos θ লিখতে পারি প্লাস 4, y এর জায়গায় আমি r sin θ লিখতে পারি -3 = 0। আমি যখন একটা লাইন করলাম, তখনই কিন্তু আমাদের কার্তেশীয় সমীকরণটা আইসা পড়লো। এবার কেন্দ্রের স্থানাঙ্কটা কি পাবো, x এর সহগ 2 কে -2 দ্বারা ভাগ, y এর সহগকে আমরা -2 দ্বারা ভাগ করব। এটা হচ্ছে আমাদের কেন্দ্র। কেন্দ্রের ফর্মুলাটা শর্টকাট কিভাবে বের করব আমরা,
x এর সহগকে মাইনাস দ্বারা ভাগ করব, y এর সহগকে মাইনাস দ্বারা ভাগ করব। কখন? যখন হচ্ছে এই যে এদের x স্কয়ার এবং y স্কয়ারের সহগ 1 হবে। 1 যদি না হয় তাহলে -2 এর সাথে এখানে যে সহগটা থাকবে ওইটা দ্বারা ভাগ করতে হবে। -1 হচ্ছে -2, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এরপর আরো একটা দেখাই, সেটা হচ্ছে r স্কয়ার মাইনাস 2r sin থিটা। r স্কয়ার মাইনাস 2r sin থিটা এটা হচ্ছে আমাদের 3। আচ্ছা 3 দিতে এই পাশে আসলে -3 = 0। এই যে বৃত্তের সমীকরণটা তারা দিচ্ছে, এই বৃত্তের সমীকরণটা দিয়ে বলছে যে একটি বৃত্তের সমীকরণ, তারা বলছে যে এটা একটা বৃত্তের সমীকরণ, বুঝলাম এটা একটা বৃত্তের সমীকরণ। আর এই যে বৃত্ত যেটা আছে এই বৃত্তের ব্যাসার্ধটা কি হবে? ব্যাসার্ধ তাহলে আমরা কিভাবে বের করতে পারি? r স্কয়ারের জায়গায় আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার দিতে পারি। -2 এটা আমরা কত লিখবো? y লিখবো, কারণ y মানে হচ্ছে r sin থিটা। -3 = 0। তাহলে এটা থেকে আমরা প্রথমে হচ্ছে জির মান হচ্ছে আমাদের x এর সহগ ডিভাইডেড বাই 2। x এর সহগ তো নাই, মানে 0, 0 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের 0 হবে। f এর মান হচ্ছে y এর সহগকে 2 দ্বারা ভাগ, মানে -2 কে 2 দ্বারা ভাগ করলে এখানে -1 হবে। আর c হচ্ছে আমাদের -3। এবার আমরা ব্যাসার্ধ কিভাবে বের করতে পারি? √g² + f² - c। তাহলে √g² মানে 0 প্লাস 1 মাইনাস c, c হচ্ছে এত, তাহলে হয় 1 + 3 মানে হচ্ছে 4, 4 কে রুট করলে হয় আমাদের 2। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে কাঙ্ক্ষিত যে বৃত্তটা আমাদের দেওয়া আছে সেই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা তাহলে এরকম খুঁটিনাটি কিছু বিষয় আমাদের আছে, যে এরকম সমীকরণ দিয়ে আমাকে বলা হচ্ছে কি বৃত্তের সমীকরণ নির্ণয় করা, মানে কার্তেশীয় সমীকরণটা নিয়ে আসা, অথবা হচ্ছে কার্তেশীয় কেন্দ্রের স্থানাঙ্ক বা ব্যাসার্ধের স্থানাঙ্ক, মানে ব্যাসার্ধটা কত, সে বিষয়গুলো আমাকে এরকম পোলার সমীকরণ দিয়ে সেখান থেকে নির্ণয় করতে বলবে। কারণ এই বিষয়গুলো কিন্তু আমরা পারবো। এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে স্পর্শক এবং অবিলম্ব। স্পর্শক এবং অবিলম্ব এই জিনিসটাও কিন্তু আমাদের খুব সুন্দর মাথায় বুঝতে হবে, মাথা ঠান্ডা করে এগুলো আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে। তো ম্যাথ করাইতে আমাদের আসলে কনসেপ্টগুলা বরাবর আয়সা পড়বে এবং আস্তে আস্তে আমরা করতে পারবো। এখন অনেকগুলো টাইপ, কেবল হয়েছে মাত্র 38 মিনিট ক্লাস, অনেকগুলো টাইপ এখনো বাকি আছে, আমরা ধীরে ধীরে করব। y = mx + c, y = mx + c এটা একটা সরল রেখার সমীকরণ, এটা একটা সরল রেখার সমীকরণ। এটা এই সরল রেখাটা এত বৃত্তকে স্পর্শ করবে। x² + y² = r², x² + y² = r²। এই যে এই বৃত্ত, মানে এই সরল রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে, কোন শর্ত, শর্তটা কি, কোন কেমন একটা শর্ত আছে যে শর্তে হচ্ছে এই সরল রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে। আচ্ছা তাহলে এটা আমাদের কিভাবে বুঝতে হবে? এটার কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে আমাদের 0,0, ব্যাসার্ধ হচ্ছে 8। মানে একটা বৃত্তকে আসলে একটা রেখা স্পর্শ করবে কি করবে না এটা নির্ণয় করার জন্য আমি হচ্ছে ওটার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলবো, কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলবো। এরপর হচ্ছে আমরা এটাকে সাধারণ ফরম্যাটটা, যে ফরম্যাটটা আসলে আমরা ইউজ করি, যে mx - y - c = 0, এরকম কিন্তু আসলে আমাদের সমীকরণটা হবে। তো আমরা করব কি, এই যে আমাদের কেন্দ্রটা আছে, কেন্দ্র থেকে মানে একটা বৃত্ত যদি একটা রেখাকে স্পর্শ করে, বা একটা রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, তাহলে শর্তটা কি হয়? শর্তটা হচ্ছে কেন্দ্র থেকে এই রেখাটার যে দূরত্বটা হবে, মানে একটা কেন্দ্র কি একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্বটা আমরা বের করতে পারি। তো বিন্দু থেকে রেখার যে দূরত্বটা হবে ওইটা আমাদের অবশ্যই একটা ব্যাসার্ধের সমান হবে, ওই বৃত্তের যে ব্যাসার্ধ ওটার সমান হবে। মানে ওই কেন্দ্র থেকে এই এই রেখার যে দূরত্বটা, এই দূরত্বটা যদি ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই
রেখাটা কি করবে, এই বৃত্তকে স্পর্শ করবে, আদারওয়াইজ করবে না। তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে m ইন্টু 0 মাইনাস c ডিভাইডেড বাই রুট ওভার অফ m স্কয়ার প্লাস 1। এটা পরম মান, এটা হচ্ছে আমাদের r এর সমান হবে। একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা আশা করি আপনারা পারেন। তো এটা থেকে আমাদের আসলে মূল জিনিসটা আইসা করবে, এতটুকু 0 হয় এতটুকু 0 হয়, মানে c ডিভাইডেড বাই রুট ওভার অফ m স্কয়ার প্লাস 1 হয়। এটা হচ্ছে আমাদের এই পরম মান, যদি আমি এই পাশ থেকে উঠাইয়া দেই, পরম মান ওই পাশে যায় আমাদের প্লাস মাইনাস r হবে, প্লাস মাইনাস r হবে। এবং আমি যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পক্ষে আমি বর্গ করে দিব। বর্গ করলে c স্কয়ার ডিভাইডেড বাই m স্কয়ার প্লাস 1, এই পাশে হবে আমাদের r স্কয়ার, তখন কিন্তু আর প্লাস মাইনাস থাকবে না। তো আমাদের অ্যানসারটা কত দিচ্ছে এখানে, c স্কয়ার ইকুয়াল r স্কয়ার ইনটু m। হ্যাঁ, তাহলে আমরা যদি c স্কয়ার এই পাশে রাখি, r স্কয়ার এই m স্কয়ার প্লাস 1 এর পাশে যায় গুণন হবে m স্কয়ার প্লাস 1। এটা আমাদের একটা অপশনের মধ্যে আছে। c স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার ইনটু m স্কয়ার প্লাস 1 প্লাস m স্কয়ার বা m স্কয়ার প্লাস 1, একই সেম কথাই। তো বুঝতে পারছেন যে আসলে একটা বিন্দু মানে একটা রেখা যদি একটা বৃত্তকে আসলে স্পর্শ করে তাহলে আসলে করবে কিনা সেটার ফর্মুলা হচ্ছে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব। কেন্দ্র থেকে রেখার দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে স্পর্শ করবে, আদারওয়াইজ করবে না। তাহলে খুব সুন্দর একটা কনসেপ্ট, এটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিলাম। তারপর আমরা পরবর্তী ম্যাথে যাব। আচ্ছা, এরপরে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এত রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ। আচ্ছা, তাহলে এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত y ইকুয়াল 0 এই রেখাকে স্পর্শ করে, কেন্দ্রটা কত দিচ্ছে 2, -3, এবং এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং হচ্ছে y ইকুয়াল 0 এই রেখাকে স্পর্শ করে। দেখেন এটাকে আসলে করে দেওয়া লাগবে y কখন 0 হয়, যখন x অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ x অক্ষকে স্পর্শ করে। x অক্ষকে যদি স্পর্শ করেই তাহলে এটার যে এটা কত হবে, আর কত হবে, তাহলে -3 এর পরম মান অর্থাৎ 3 হবে। আচ্ছা, 3 যদি হয় তাহলে কেন্দ্র পাইলাম, ব্যাসার্ধ পাইলাম, সমীকরণ কেন নির্ণয় করে দেওয়া লাগবে, অবশ্যই পারবেন, এটা থাক, এটা তাহলে হয়েছে। এরপর হচ্ছে অন্তঃস্পর্শ এবং বহিঃস্পর্শ। দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে মানে বাহিরে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্র দুইটার দূরত্ব c1, কেন্দ্র দুইটার দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধ দুইটা আমরা যোগ করলে, ব্যাসার্ধ দুইটা আমরা যোগ করলে কেন্দ্র দুইটার দূরত্বের সমান পাবো। আর যদি c1 c2 এটা আমাদের ব্যাসার্ধ দুইটার ডিফারেন্স, এটা মাইনাস না, এটা হচ্ছে ডিফারেন্স, মানে এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটা থেকে ছোটটা বিয়োগ করব। যদি r1 বড় হয় তাহলে আমরা লিখবো r1 r2, যদি r2 বড় হয় তাহলে লিখবো r2 r1, এরকম। এটা হচ্ছে আমাদের অন্তঃস্পর্শ। আর অন্তঃস্পর্শ করলে আমাদের পার্থক্যের সমান হবে ব্যাসার্ধ দুইটার দূরত্ব, আর হচ্ছে বহিঃস্পর্শ করবে যখন হচ্ছে ব্যাসার্ধ দুইটার যোগফল হবে কেন্দ্র দুইটার দূরত্বের সমান। তো এরকম প্রশ্ন আমাদের আসে, আপনাদেরকে আমি একটা দেখাই। স্পর্শক বিষয়ক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের এই টাইপগুলোর মধ্যে চলতেছে। একটা বৃত্ত একটা রেখাকে স্পর্শ করে বা দুটো বৃত্ত কিভাবে একে অপরকে স্পর্শ করতেছে সেই বিষয়গুলো। তো সমীকরণটা একটা আমি লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 9, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 9, 9 কে আমরা 3 স্কয়ার লিখতে পারি। কিন্তু আরেকটা সমীকরণ হচ্ছিল আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস c। এই যে বৃত্তটা,
এই দুইটা বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করে। কি স্পর্শ করে বলছে? বহি স্পর্শ। বহি স্পর্শ যদি করে তাহলে আমরা এটার কেন্দ্র কত? 0,0, ব্যাসার্ধ কত? আর ইকুয়াল হচ্ছে 3। এটাকে আমরা R1 ধরলাম, আর এটাকে আমরা C1 ধরলাম। এরপর হচ্ছে আমরা এটার কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করছি, এটারও কেন্দ্র ব্যাসার্ধ আমাদের নির্ণয় করতে হবে। C2 হচ্ছে আমাদের 6 কে -2 দ্বারা ভাগ, 8 কে -2 দ্বারা ভাগ। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে কত আসছে আমাদের? এটা C2 হচ্ছে আমাদের -3, -4। আচ্ছা, আর R2 যেটা, R2 হবে হচ্ছে আমাদের 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস C। এটা কিন্তু রুট করতে হবে। এটা করলে আমরা ব্যাসার্ধ পাবো। এখানে আমার সির মানটা বের করতে বলছে। বহি স্পর্শ করলে সির মানটা কত হবে? তাহলে এটার কেন্দ্র ব্যাসার্ধ বের করছি, এটার কেন্দ্র ব্যাসার্ধ বের করছি। বের করার পর হচ্ছে এই দুইটা কেন্দ্রের যে দূরত্বটা, এই দুইটা বিন্দুর দূরত্ব আপনারা নির্ণয় করবেন। দুইটা বিন্দুর দূরত্ব দেখবেন যে 5 আসে। 5 এর সাথে আপনি অবশ্যই এই ব্যাসার্ধ দুইটার যে দূরত্বটা, ব্যাসার্ধ দুইটার দূরত্ব C1 C2 কিন্তু আপনি 5 পাইলেন। এটা হবে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। একটা ব্যাসার্ধ হচ্ছে 3, আর একটা ব্যাসার্ধ হচ্ছে, এটা করলে আসে 25 - C। 25 - C আসে। তাহলে কিন্তু বুঝতে পারলেন যে ব্যাসার্ধ দুটো আমি যোগ করছি, কেন্দ্র দুইটার দূরত্ব যে 5, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হয় 5, সে 5 কিন্তু আমরা পাইছি। তো এর মানটা আমরা কিভাবে বের করব? আমরা হচ্ছে 5 3 এই পাশে আছে যোগ, আর এই পাশে বিয়োগ হবে। 5 থেকে 3 বাদ দিলে হবে 2। 2 হচ্ছে রুট ওভার 25 - C এর সমান। ওই বাকি বর্গ করলে হয় 4 = 25 - C। তাহলে C হবে আমাদের কত? 25 - 4 মানে হচ্ছে 21। তাহলে এটার आंसर কত হবে আমাদের? 21। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, এটা আপনাদেরকে আমি সলভ করায় দিলাম। তো স্পর্শক বিষয়ক যে বিষয়গুলো আসুক না কেন, এখন আপনারা পারবেন। এরপর হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য এবং স্পর্শকের সমীকরণ। এই যে আমি যে ক্লাসগুলো নিতেছি, আমি যতটুকু বেসিক আলোচনা করা সম্ভব, যত মানে যে বেসিকগুলো থেকে আমাদের বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, প্রত্যেকটা বেসিকে কিন্তু আমি ম্যাট্রিক্স নির্ণয়কেও সম্পূর্ণ বেসিক আলোচনা করে ম্যাথ সলভ করাইছি। ভেক্টরেও তাই করছি, সরলরেখা, বৃত্ত সব অধ্যায় কিন্তু তাই করার মানে সব বেসিক আমি আসলে আলোচনা করে একদম ব্যাখ্যা সহকারে যে কয়েকটা ম্যাথ দেখায়, আমি খুব বেশি ম্যাথ সলভ করাই না। যারা ওয়ান শট ক্লাসগুলো নেয় সাধারণত এসিএস এ যারা নেয়, বন্দি পাঠশালায় নেয়, ওরা কিন্তু অনেক ম্যাথ সলভ করা। বন্দি পাঠশালা নেয় কি? কাব্য নেয়, এরপর হচ্ছে শুভ, আর হচ্ছে শাওন। 3টা ভাই আছে আমাদের বন্দি পাঠশালার জন্য। এটা হচ্ছে বন্দি পাঠশালা, বিপি দিলাম। আরেকটা হচ্ছে আমাদের এসিএস। এসিএস এ যারা আছে, এটা হচ্ছে অবি দাদা আছে, রাকিব আছে। এরা যারা আছে, এরা কিন্তু এদের অনেক ক্লাস কিন্তু ইউটিউবে আছে, প্রত্যেক বছরই নেয়। এদের ক্লাস আমি অনেক করছি, তো এরা খুব ভালো পড়ায়। এরা মাঝে মধ্যে ক্লাসে বলি। তো এরা যে এমসিকিউ ক্লাসগুলো যে নেয়, ওয়ান শট এমসিকিউ ক্লাস, তারা কি করে? তারা একটা ক্লাসে মিনিমাম 70 থেকে 80টা এমসিকিউ সলভ করায়। আমি করলে বড় জোর 20টা, এর ঊর্ধ্বে যাবে না, বড় জোর 20টা হবে। 20টাই আমার বেশি হয়ে যায়, আমি বেশি পড়াই না। এমসিকিউ আমি বড় জোর 20টা, আর ওনারা পড়াইলে এরা যদি পড়ায় না মিনিমাম 100টা এমসিকিউ সলভ করাবে। ইনারা পড়াইলেও মিনিমাম 70 প্লাস এমসিকিউ সলভ করাবে এক ক্লাসে, কিন্তু তারা করায়। এখন আমি আসলে ওইভাবে করাইতাম, যদি আমার যদি হোয়াইট বোর্ড না হইতো, ডিজিটাল বোর্ড হইতো, তাহলে করানো যাইতো। কারণ এখানে টাইপ করতে অনেক সময় চলে যায়, আর আমি লিখবো সময় চলে যায়। আমি বেসিকটা আগে বোঝানোর ট্রাই করি, আগে বেসিকটা বোঝাই। বেসিকটা বোঝানোর শেষ হইলে এরপর হচ্ছে ওই বেসিক থেকে একটা বা দুইটা করে এমসিকিউ আমি দেখাই। তাহলে এই এতটুকু যদি আপনি আমার লেকচারটা ফলো করেন, তাহলে আপনাদের আসলে কাভার হয় কিনা, মানে আমি যে দুই একটা এমসিকিউ দেখাই, এগুলা করলে আপনাদের কাভার হয় কিনা
সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আচ্ছা, তো স্পর্শকের দৈর্ঘ্য এবং স্পর্শকের সমীকরণ বলছে 1, -1 এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হয়, মানে এত বৃত্তের উপর x² + y² - 2x - 2y - 7 মনে হয় না, +7 এত এই বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শকের দৈর্ঘ্যটা কতটুকু হবে, জাস্ট এই বিন্দু দ্বারা এটাকে সিদ্ধ করবে। অর্থাৎ x এর জায়গায় 1, y এর জায়গায় -1, তাহলে সিদ্ধ করার পর হচ্ছে রুট করবেন, মানে ডান পাশে আমার শূন্য রাখতে হবে, ডান পাশে শূন্য রাখবেন, এরপর হচ্ছে x² এবং y² সব 1 বানাবেন। তাহলে কি কি পূরণ করতে হবে, আপনি স্পর্শকের দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য সকল কিছু আপনার ডান পাশে থাকবে, অর্থাৎ বাম পাশে 0 হবে, আর হচ্ছে x² এবং y² সব সমান হবে, মানে একদম 1 বানাবেন। বানানোর পরে এই বিন্দুটা দ্বারা এই বৃত্তকে সিদ্ধ করানোর পর আপনি হচ্ছে রুট ওভার দিবেন, তাহলে আপনার হয়ে যাবে 1 + 1 - 2 + 2 + 7, এটা কাটা, 2 আর 7 হচ্ছে 9, 9 কে রুট করলে হয় 3। এটা হচ্ছে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য, অর্থাৎ এই বৃত্তের উপর এই বৃত্তের এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি সেই স্পর্শকের দৈর্ঘ্যটা কতটুকু হবে, 3 একক হবে। স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের বিষয়টা আপনারা পারবেন। আমি ম্যাথ দেখাইতে খুব একটা ম্যাথ দেখাই না, কারণ আমি যদি সব দেখাই আপনারা কি করবেন, এ কারণে কিন্তু আমি আসলে একটু ম্যাথ কম দেখানোর ট্রাই করি। প্র্যাকটিস করবেন আপনারা বাসায়, আমি জাস্ট বেসিক এবং যেগুলো আর কি সমস্যা হতে পারে এরকম দু একটা দেখাই দিব। স্পর্শকের দৈর্ঘ্য পাইছি, এবার স্পর্শকের সমীকরণটা কি হবে। স্পর্শকের সমীকরণ, বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² - 2x = 0। এই বৃত্তের আমি 1, -1 বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকের সমীকরণ, স্পর্শকটা কিন্তু একটা সরল রেখা হয়, তাহলে সেই সমীকরণটা কত হবে, তাহলে x * x1 + y * y1 মাইনাস এই যে 2x, 2x এর জায়গায় হবে আমাদের x + x1, আর 2y থাকলে হবে আমাদের y + y1, এরকম হবে। এখানে 2y নাই, 2x আছে, 2x এর থাকলে ওটাকে আমরা x + x1 দিব, আর এখানে যদি পাওয়ার 3 ও যদি থাকতো, পাওয়ার 3, তাহলে কিন্তু আমরা y * y1² দিতাম, মানে এখানে মানে একটা y থাকবে শুধু, কারণ ধ্রুবক, মানে সরলরেখায় তো পাওয়ার 1 হয়, এখানে পাওয়ার 1 রাখবো। আরেকটা হচ্ছে আমাদের এটা, এবার x1 হচ্ছে আমাদের 1, y1 হচ্ছে আমাদের এটা, তাহলে x * x1 এর জায়গায় আমরা 1 বসাবো, y -1 মাইনাস, আর এটা আমাদের 0 হবে। স্পর্শকের সমীকরণ, যেহেতু সমীকরণ মানে আমার ইকুয়াল সাইন থাকবে, x + x1 এটা ইকুয়াল হচ্ছে 0, তাহলে x - y - x - 1 ইকুয়াল হচ্ছে 0, তাহলে এটা ভ্যানিশ, মাইনাস কমন নিলে হয় আমাদের y + 1 = 0, সুতরাং y + 1 কত হয়, 0, y + 1 = 0, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার, মিলে গেছে। তো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, x * x1, x² এর জায়গায় আমরা লিখবো x * x1 প্লাস y এর জায়গায় আমরা y * y1, 2x যেখানে 2x হতে হবে, 2x মানে হচ্ছে x + x1, 2y থাকলে y + y1, আর ধ্রুবক যেটা থাকবে ওই ধ্রুবক আমরা ওইটাই বসাবো। এই নিয়ম থেকে আমাদের আরো একটা ম্যাথ সলভ করে দিলে মনে হয় ভালো হয়, স্পর্শকের সমীকরণ এবং স্পর্শকের দৈর্ঘ্য। বহিঃস্পর্শ, অন্তঃস্পর্শ এবং হচ্ছে এই বিষয়গুলা, এগুলা থাকা না করাই দিলাম এগুলা। এখন
পরবর্তী টাইপ আর একটা টাইপ আমরা একটু আলোচনা করব, যার মাধ্যমে আমাদের শেষ হবে। আর বাকিগুলা হচ্ছে আমাদের কি, বাকিগুলা হচ্ছে আমাদের শুধু প্র্যাকটিসের জন্য। বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্নগুলা, ওইগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য। এবং আমি প্রত্যেকটা টাইপ থেকে একটা বা দুইটা করে এমসিকিউ দেখাইছি, বাকিগুলা হচ্ছে প্র্যাকটিস। একটা টাইপ আমাদের একটু বাকি আছে, স্পর্কের সমীকরণ এবং স্পর্কের দৈর্ঘ্য দেখাবো না, এগুলো পারবেন। একই নিয়ম, খুব বড় কোনো ম্যাথ নাই। দুইটি বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ, দুইটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ, দুইটা বৃত্ত সাধারণ জ্যার সমীকরণটা কিন্তু একদম সোজা। যেমন দুইটা বৃত্ত দেওয়া আছে কি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল 0, আর একটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8y প্লাস y প্লাস 10 ইকুয়াল 0। এই একটা এমসিকিউ আসছিল, বেশি আসে নাই। এই টাইপ থেকে এই একটা এমসিকিউ আসছিল। পরবর্তীতে যদি কখনো আসে তাহলে আপনারা অ্যান্সার করতে পারবেন। সেটা হচ্ছে এই দুইটা বৃত্ত দেখবেন x স্কয়ার এবং y স্কয়ার সহ কিন্তু, মানে আমরা বৃত্ত নিয়ে যে বৃত্তের সমীকরণ নিয়ে যদি আমরা কাজ করতে যাই, তাহলে কিন্তু এর আগে আমি বলছি যে x স্কয়ার এবং y স্কয়ার সহ আমরা 1 বানিয়ে নেব। এবার আমরা হচ্ছে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বাদ দিব, এটাই কথা। তাহলে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 6x প্লাস 2y মাইনাস 6 প্লাস 6, এখান থেকে আমরা জাস্ট কি করব, দুইটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ নির্ণয় করার জন্য আমরা হচ্ছে আরেকটা সমীকরণ আমরা বাদ দিয়ে দিব। একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ আমরা বাদ দিয়ে দিব জাস্ট। এটা তাহলে আমাদের x স্কয়ার কাটা যাবে, y স্কয়ার কাটা যাবে, 6টা থেকে 8টা চলে গেল, তো মাইনাস 2y, দুইটা থেকে একটা চলে গেল, আমাদের একটা y মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0 x। তাহলে আমাদের কি হয়, মাইনাস দ্বারা, যেহেতু মাইনাস শুরুতে আছে, মাইনাস দ্বারা গুণ করে দিই, 2x মাইনাস y প্লাস 4 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যা। এটা হচ্ছে আমাদের একটা বৃত্তর কি, বৃত্তের জ্যা হচ্ছে একটা রেখার সমীকরণ হবে এটা। যে বিষয়গুলো আমি আলোচনা করছি, এগুলোর বাইরে আসলে কোনো প্রশ্ন আসে নাই। এই টাইপগুলো থেকে বিগত 10 বছরে আসলে আমি প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখছি যে এই প্রশ্নগুলো, আমি নিজেও তো আসলে অ্যাডমিশন ক্যান্ডিডেট, এই বইটাই কিন্তু আমি পড়তেছি। এই অধ্যায় থেকে আমারও প্রশ্ন হচ্ছে, যে কয় জায়গায় পরীক্ষা দিচ্ছি আমার ওই অধ্যায় থেকে প্রশ্ন হচ্ছে। তো আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা ভুল হয়েছে একটু, এটা আমাদের x হবে। সেই জিনিসটা হচ্ছে আমাদের এই টাইপগুলোর থেকে আমাদের প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো আমরা আজকে হচ্ছে 10 তারিখ গেল, তাই না? আমরা হচ্ছে আবার 13 তারিখ হচ্ছে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব, বিন্যাস ও সমাবেশ। আপনাদের তো শর্ট সিলেবাস না, শর্ট না, ফুল সিলেবাস আপনাদের 20টা অধ্যায় পড়তে হবে। আমরা আগামী ক্লাসে বিন্যাস সমাবেশ থেকে, বিগত বছরগুলোতে আপনাদের শর্ট সিলেবাস ছিল না, সেই 20 সালে ছিল, 19 সাল 20 সালে ছিল, এরপরে তো আর ছিল না। তো ওইরকম বিগত 5-7 বছর, মানে 15 সাল থেকে 20 সাল পর্যন্ত ওই বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছে ওইগুলো আমরা একটু দেখব। এই বিন্যাস সমাবেশ কিন্তু আমি কোনোদিন পড়ি নাই, কিভাবে, মানে আমাদের সিলেবাসে ছিল না, আমাদের অ্যাডমিশনের সিলেবাসেও নেই, একাডেমিক সিলেবাসেও নেই, তারপরেও কিন্তু আমি এটা পড়ছি। আমি 20টা অধ্যায় পড়ছি, যার কারণে ক্লাসটা নিতে পারবো, তা না হলে নিতে পারতাম না। কারণ যেহেতু সিলেবাসে নেই, অনেকেই আসলে পড়বে না, কিন্তু আমি পড়ছি।